আমি ইনশাআল্লাহ ভালো আছি। আমরা ফেসবুক লাইভে আজকের যে অর্থনীতি প্রথম অধ্যায়ে মৌলিক অর্থনীতি সমস্যা এর সমাধান নিয়ে আলোচনা করছি। আমি প্রভাষক নজির আহমদ, অর্থনীতি বিভাগ, নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের পাঠ্যসূচি হচ্ছে পিভিসি কার্ভ কি, চিত্রসহ এর ব্যাখ্যা জানতে পারবো, বৈশিষ্ট্য জানতে পারবো, সমোৎপাদন রেখা কি এ সম্পর্কে জানতে পারবো, দুষ্প্রাপ্যতা নির্বাচন কি এ সম্পর্কে জানতে পারবো, সুযোগ ব্যয় কি এর ব্যবহার চিত্রসহ আমরা ব্যাখ্যা করতে পারবো। মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান জানার আগে আমরা জানবো যে পিভিসি কার্ভটা কি, দুষ্প্রাপ্যতা নির্বাচন কি, সমোৎপাদন রেখা কি। শুরুতে আমরা আলোচনা করব পিভিসি কার্ভ কি। ইংরেজিতে বলা হয় প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। পি মানে হচ্ছে প্রোডাকশন, পি হচ্ছে পসিবিলিটি, সি মানে কার্ভ। অর্থাৎ পিভিসি অর্থ হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, বাংলা উৎপাদন সম্ভাবনা রেখা। প্রোডাকশন উৎপাদন, পসিবিলিটি সম্ভাবনা কার্ভ রেখা। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। বলো পিভিসি কি? পিভিসি হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা এখন উৎপাদন সম্ভাবনা রেখাটি কিভাবে আঁকবো সেটা আমরা দেখাচ্ছি। দেখো, লম্ব অক্ষে এখানে আমরা যে রেখা, ভূমি অক্ষে আমরা ধানের উৎপাদন দেখাচ্ছি, লম্ব অক্ষে দেখাচ্ছি আমরা গমের উৎপাদন। এখানে যে এই রেখাটা হচ্ছে সেটা হচ্ছে এবি রেখা। এবি রেখাকে বলা হয় প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। আমাদের সম্পদ, মনে করো 30,000 টাকার আমাদের সম্পদ আছে। কত হাজার টাকা? 30,000 টাকা। এই 30,000 টাকা সম্পদ দিয়ে আমরা হয় ধান উৎপাদন করব, না হয় গম উৎপাদন করব। আমরা যদি এখন ওই পরিমাণ গম উৎপাদন করি তাহলে ধান উৎপাদন হবে 0। অর্থাৎ আমরা এই 30,000 টাকা সম্পূর্ণ গম উৎপাদনের জন্য ব্যবহার করব। আবার আমরা যদি এখন ওবি পরিমাণ ধান উৎপাদন করি তাহলে আমাদের গম উৎপাদন হবে 0। অর্থাৎ এই 30,000 সম্পূর্ণ টাকাটা আমরা ধানের জন্য উৎপাদন করি। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা কি বুঝাচ্ছি যে এবি হচ্ছে এটা কি কার্ভ? প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা পিভিসি রেখা। এই পিভিসি রেখার প্রত্যেকটা বিন্দু সম্পদের দক্ষতা নির্দেশ করে। পিভিসি রেখার প্রত্যেকটা বিন্দু সম্পদের দক্ষতা নির্দেশ করে। অর্থাৎ আমরা যদি এখন এই বিন্দুতে উৎপাদন করি, এই বিন্দুতে, তাহলে আমাদের এই পরিমাণ হবে গম উৎপাদন করব, এই পরিমাণ ধান উৎপাদন করব। আমরা যদি এই বিন্দুতে এটা বি বিন্দু উৎপাদন করি তাহলে আমরা এই পরিমাণ গম উৎপাদন করব, এই পরিমাণ ধান উৎপাদন করি। এইভাবে আমরা যদি সি বিন্দুতে উৎপাদন করি, অর্থাৎ এই 30,000 টাকা যদি আমরা সমন্বয় করে ধান এবং গম উৎপাদন করি তাহলে এই পরিমাণ গম, এই পরিমাণ ধান উৎপাদন করতে পারবো। আমাদের সম্পদ নির্দিষ্ট, অর্থাৎ 30,000 টাকা। এই 30,000 টাকা দিয়ে আমরা ধান এবং গম উৎপাদন করব। তাহলে আমরা কি বলতে যাচ্ছি যে উৎপাদন সম্ভাবনা এখন আমাদের আসতেছে। আমরা উৎপাদন সম্ভাবনা রেখা বলতে আমরা কি বুঝি? তাহলে আমাদের দ্রব্য কয়টি? 2টি। আমাদের দ্রব্য কয়টি? 2টি। 2টি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ, 2টি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ যে রেখার মাধ্যমে আমরা দেখাতে পারি সেই রেখাকে বলা হয় পিভিসি কার্ভ। তাহলে এখানে আমাদের পিভিসি কার্ভটা কি? পিভিসি কার্ভ এবি একটি পিভিসি কার্ভ। এই রেখার বিভিন্ন বিন্দু বলতে আমরা এই বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, ই বিন্দুকে নির্দেশ করি। আমরা এ বি সি ডি যে কোনো বিন্দুতে উৎপাদন করি না কেন আমাদের উৎপাদন হবে দক্ষ উৎপাদন। আমাদের সম্পদের দক্ষ ব্যবহার বলে বিবেচিত হবে। আমরা পিভিসি রেখার যে কোনো বিন্দুতে উৎপাদন যখন করব। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন বিন্দুতে উৎপাদন করব? কোন বিন্দুতে উৎপাদন করলে আমাদের
সম্পদ দক্ষতার সহিত ব্যবহার হবে। আমরা এখানে যদি ধান উৎপাদন করি তাহলে আমরা একটুকু যদি এই বিন্দুতে ধান উৎপাদন করি তাহলে পাট উৎপাদন করবো এতটুকু। এখন আমাদের দেখতে হবে যে আমাদের শ্রম এবং আমাদের মূলধন কি পরিমাণ আছে, ওটা নিয়োগ করার পর আমরা দেখবো যে আমাদের কোন বিন্দুতে সবচেয়ে ম্যাক্সিমাম হবে। আমরা যদি মনে করি যে এই বিন্দুতে আমাদের যদি উৎপাদন করি তাহলে আমাদের সস্তা শ্রমিক হবে, উৎপাদন আমাদের সম্পদ হবে 30,000 টাকা, তাহলে আমাদের এই বিন্দুতে উৎপাদন করা সবচেয়ে ভালো হবে, অথবা ডি বিন্দুতে, অথবা সি বিন্দুতে, অথবা বি বিন্দুতে, অথবা এই বিন্দুতে। তাহলে আমরা পিভিসি কার্ভ বলতে আমরা কি বুঝি? পিভিসি কার্ভ হচ্ছে দুইটি দ্রব্য কয়টি? দুইটি। সেটা গম হইতে পারে, ধান হইতে পারে, অথবা সবজি হইতে পারে, অথবা আলু হইতে পারে, যে কোনো দুইটা দ্রব্য। আমরা একটা জমিতে দুইটা দ্রব্য ব্যবহার করবো। দুইটা দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ যে রেখার সাহায্যে করা হয় বা দেখানো হয় সেই রেখাকে বলা হয় পিভিসি কার্ভ। সেই রেখাকে বলা হয় পিভিসি কার্ভ। বলো, পিভিসি কার্ভ কি? দুইটা দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ যে রেখার মাধ্যমে দেখানো হয় তাকে বলা হয় পিভিসি কার্ভ। এখন আমরা চিত্রে লক্ষ্য করব, একটা সুচিত্রে তোমাদেরকে দেওয়া হয়েছে একটা সূচি। দেখো, এই যে একটা সূচি, পিভিসি কার্ভের একটা সূচি। এই সূচির সাহায্যে আমরা আরো ভালোভাবে চিত্র এঁকে তোমাদেরকে বর্ণনা করব। সংমিশ্রণ এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। ধানের উৎপাদন মন 0 মন, 35 মন, 50 মন, 70 মন। গমের উৎপাদন মন 70 মন, 50 মন, 35 মন, 0 মন। আমরা এই সূচির সাহায্যে একটা চিত্র এঁকে তোমাদেরকে বিস্তারিত দেখাচ্ছি আমি পিভিসি কার্ভের। দেখো, ভূমি অক্ষে আগের মতো ধান উৎপাদন। ভূমি অক্ষে কি, যেটাকে আমরা ও এক্স অক্ষ হিসাবে বিবেচনা করবো, এটা ওয়াই অক্ষে গমের উৎপাদন করবো। দেখো, সূচি থেকে আমরা 0 মন, আমরা 0 মন ধান 0, গমের উৎপাদন হবে তখন 70। আমরা 70 বিবেচনা করতে হলে এখানে আমরা 10 দিব। আমরা 10, 20, 30, 40, 50, 60, 70 আমরা 10 করে দেব। 10, 20, 30, 40, 50, 60, 70। এদিকেও আমরা দিব 10, 10 করে। 10, 20, 30, 40, 50, 60, 70। শিক্ষার্থী লক্ষ্য করো, আমরা 0 ধানের উৎপাদনে যখন 0 মন হবে, 0 এদিকে আমাদের ধান ভূমি অক্ষে, সেখানে গমের উৎপাদন আমরা পেয়েছি 70 মন। এই জায়গা এই বিন্দুতে হবে, অর্থাৎ এখানে যদি গম উৎপাদন 70 মন হয় তাহলে ধানের উৎপাদন হবে 0, যেটাকে আমরা সংমিশ্রণ এ দিয়ে প্রকাশ করছি। কি দিয়ে? এ দিয়ে। আমরা এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এ দিয়ে আমরা প্রকাশ করছি। আচ্ছা, ধানের উৎপাদন যখন 35 হবে, 35 আমরা এখানে লিখবো এই 35 এই জায়গায় 35, আর এখানে লিখবো আমরা 35 এই জায়গায়। লক্ষ্য করো, যখন ধানের উৎপাদন কি হবে 35 হবে, তখন গমের উৎপাদন হবে 50। কোথায় হবে এটা? 50 আমাদের 50। তাহলে আমরা এটা যাবো কোথায়? এই বিন্দুতে আমাদের, যে এই বিন্দুটাকে আমরা বি দ্বারা চিহ্নিত করেছি। এখন ধানের উৎপাদন যদি আমাদের 50 মন হয়, কত মন? 50 মন। এই বিন্দু 50 মন যদি হয় তাহলে গমের উৎপাদন হবে 35। তাহলে আমরা যাবো এইভাবে। এখন ধানের উৎপাদন যদি 70 হয়, কত হয়? 70। তাহলে আমরা গমের উৎপাদন পাবো 0। কি পাবো? 0 পাবো, কারণ আমাদের এখানে সম্পূর্ণ কি ধান, আমরা ধান ক্রয় করব। এখন আমরা এই বিন্দু পাইলাম সি, আর এটা পাইলাম ডি বিন্দু। এখন আমরা এই সংমিশ্রণ এ বি সি ডি যোগ করে যে রেখা পাবো, ওই রেখাকে বলা হয় পিভিসি কার্ভ। তাহলে এটা একটা কি? পিভিসি কার্ভ। কিসের সাহায্যে আমরা দেখাচ্ছি? আমরা সূচির মাধ্যমে পিভিসি কার্ভের ব্যাখ্যা করছি। শিক্ষার্থী আবার দেখো, আবার বলছি, সংমিশ্রণ এ বি সি ডি। ধানের উৎপাদন মন প্রতি 0 মন, 35 মন, 50 মন, 70। তোমরা দেখো, তোমাদের আঁকা সুবিধাতে তোমরা 10 করে নিবে। 10, 20, 30, 40, 50, 60, 70।
এদিকে নাও 10 20 30 40 50 60 70। তোমরা দেখো শূন্যের জন্য নিচে কত 70, শূন্য যেখানে সেখানে হবে 70, আর 35 যেখানে সেখানে হবে 50। 35 এর জন্য আমরা কত লিখবো 50 এর ঘরে, এটাকে বি বিন্দু দ্বারা নির্দেশিত। 50 এর জন্য আমরা 35, এদিকে 50 ঘর এদিকে 35, তাহলে আমরা পাচ্ছি সি বিন্দু। এদিকে 70 আর এদিকে 0, তাহলে দিয়ে পাচ্ছি আমরা ডি বিন্দু। অর্থাৎ এ বি সি ডি বিন্দু যোগ করে যে রেখা পাবো আমরা সেটাকে আমরা পিভিসি কার্ভ বলবো। আমরা চিত্রের সাহায্যে পিভিসি কার্ভের ব্যাখ্যা করেছি। এখন বিস্তারিত আর আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের সম্পদ সীমিত, আমাদের সম্পদ সীমিত। এই সম্পদকে আমরা এই জায়গায় এই বাউন্ডারির মধ্যে আমরা কাজে লাগাতে পারি। এই সীমানা, এই সীমানার বাইরে আমাদের কি হবে না, সম্পদের সুষ্ঠু ব্যবহার হবে না। ধরো আমরা এখানে এটার বাইরে যদি কোনো আমরা কি করি এখন উৎপাদন করি, ধরো এখানে বি বিন্দু কি এফ বিন্দু, আমরা যদি এখন এফ বিন্দুতে উৎপাদন করি তাহলে আমাদের উৎপাদন হবে কতটুকু, কত মন দেখো 50 মন আর 50 মন, কত মন হবে 100 মন। কিন্তু এটা কি সম্ভব, কখনো সম্ভব না। আমরা সর্বোচ্চ কত 85 মন উৎপাদন করতে পারবো। হ্যাঁ ওখানে পারবো, যেহেতু আমাদের সম্পদ সীমিত। এই বাউন্ডারির বাইরে, বাউন্ডারির বাইরে আমরা উৎপাদন করতে পারবো না। সেজন্য এই বিন্দুটাকে বলা হয় কি অর্জনযোগ্য বিন্দু, অর্জনযোগ্য বিন্দু, অর্জনযোগ্য বিন্দু যা বা অঞ্চল, এই অঞ্চলে আমরা উৎপাদন করতে পারবো না। প্রিয় শিক্ষার্থী তোমরা আবার মনোযোগ দাও, আমি আবারও বলছি আমাদের সম্পদ সীমিত, এই বাউন্ডারির বাইরে আমরা কি উৎপাদন করতে পারবো না। যদিও আমরা এখানে উৎপাদন করি আমাদের উৎপাদন অনেক বেশি হবে, কিন্তু ওই বাউন্ডারির বাইরে আমাদের যাওয়া সম্ভব নয়। যেহেতু আমাদের সম্পদ সীমিত তাই আমরা এক বিন্দুতে উৎপাদন করতে পারবো না। এটা হচ্ছে অর্জনযোগ্য অঞ্চল, বুঝতে পারছো, যেটাকে বলে অদক্ষ। এখানে আমাদের উৎপাদন সম্ভব নয়। এবার আসো আমরা এটা যদি করে এই বিন্দুতে, এটাকে আমরা যদি করে এই নির্দেশিত করি এই বিন্দু, আমরা কি এই বিন্দুতে উৎপাদন করতে পারবো। পিভিসি কার্ভের সকল বিন্দুতে উৎপাদন করা যাবে দক্ষ তার ভিত্তিতে। তাহলে আমাদের সম্পদের দক্ষতা, আমরা মনে করবো যে আমাদের সম্পদের দক্ষতা কি হয়েছে, সুষ্ঠুভাবে বন্টন হয়েছে। এখন পিভিসি কার্ভের ভিতরে এই বিন্দুতে আমরা কি উৎপাদন করতে পারবো, পারবো। তখন আমরা দেখো লক্ষ্য করো এই বিন্দুতে 35 মন, 35 মন কত 70 মন, কিন্তু আমাদের এখানে মিনিমাম হচ্ছে কত 85 মন। তাইলে এখানে আমাদের এই বিন্দুটা কি নির্দেশ করতেছে, অদক্ষ বিন্দু। এটা তাহলে কি নির্দেশ করতেছে, অদক্ষ। এই বিন্দুটা হচ্ছে অদক্ষ, অর্থাৎ এখানে সম্পদের অদক্ষ ব্যবহার হচ্ছে। প্রিয় শিক্ষার্থী তোমরা বলো পিভিসি কার্ভের বৈশিষ্ট্যটা আমরা কি পাইছি, যে আমাদের নির্দিষ্ট সীমানার বাইরে আমরা সম্পদ অর্জন করতে পারবো না। যদি আমরা সম্পদ সীমানার নির্দিষ্ট বাইরে যাই অর্থাৎ এক বিন্দু, সেটা আমাদের হবে অর্জনযোগ্য অঞ্চল। এটা একটা বৈশিষ্ট্য। পিভিসি কার্ভের ভিতরে এই বিন্দুতে বা এই বিন্দুতে যেখানে আমরা উৎপাদন করি না কেন সেটা আমাদের সম্পদের ব্যবহার হবে অদক্ষ। এখন পিভিসি কার্ভ অর্থাৎ এডি পিভিসি কার্ভে আমরা এখানে যে কোনো বিন্দুতে উৎপাদন করলে আমাদের উৎপাদন হবে কি দক্ষ। পিভিসি কার্ভের উপরে অথবা পিভিসি কার্ভের সীমানার যে কোনো বিন্দুতে উৎপাদন করলে আমাদের উৎপাদনগুলো হবে দক্ষ উৎপাদন। আশা রাখি তোমরা বুঝতে পারছো। আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান আলোচনা করার আগে আমরা জানবো যে সম উৎপাদন রেখা কি। সম উৎপাদন রেখা সম্পর্কে আমরা এখন আলোচনা করব। সম উৎপাদন রেখা কি? সম উৎপাদন রেখা হচ্ছে ইংরেজিতে বলা হয় আইসোকোয়ান কার্ভ। আইসোকোয়ান কার্ভ যেটাকে আমরা বলি কি সম উৎপাদন রেখা। আইসোকোয়ান শব্দের অর্থ সম উৎপাদন রেখা। বলো সম উৎপাদন রেখা বলতে আমরা কি বুঝি? যেটা কি আইসোকোয়ান বা আইসোকোয়ান। আইসোকোয়ান শব্দের অর্থ সম উৎপাদন রেখা। আইসোকোয়ান ইউইউএএনটি, আইসোকোয়ান হচ্ছে কি সম উৎপাদন রেখা। সম উৎপাদন রেখা। বলো আমরা সম উৎপাদন রেখা বলতে কি বুঝি? যে রেখার প্রতিটি বিন্দুতে
উৎপাদন সমান হয়। যেই রেখার প্রতিটি বিন্দুতে শ্রমিক এবং মূলধন নিয়োগ করার ফলে উৎপাদন একই পাওয়া যায়, অর্থাৎ সমপরিমাণ উৎপাদন পাওয়া যায়, সেই রেখাকে আমরা বলি সম উৎপাদন রেখা। সেই রেখাকে আমরা বলি সম উৎপাদন রেখা। যে রেখার প্রত্যেকটা বিন্দুতে বিভিন্ন পরিমাণ শ্রম এবং মূলধন ব্যবহার করে সকল বিন্দুতে উৎপাদন সমান নির্দেশ করে, সেই রেখাকে বলা হয় সম উৎপাদন রেখা। বলো শিক্ষার্থী, সম উৎপাদন রেখা বলতে আমরা কি বুঝি? যে রেখা বিভিন্ন বিন্দুতে মূলধন এবং শ্রমিক নিয়োগ করে, মূলধন এবং শ্রম নিয়োগ করে সকল বিন্দুতে উৎপাদন সমান নির্দেশ করে, সেই রেখাকে বলা হয় আইসোকোয়ান কার্ভ। সেই রেখাকে বলা হয় আইসোকোয়ান কার্ভ। আমরা এখন আইসোকোয়ান কার্ভ লক্ষ্য করো তোমরা, আইসোকোয়ান কার্ভটা কিভাবে দেখানো যায়। এটা হচ্ছে আইসোকোয়ান কার্ভ, আইকিউ। আইসোকোয়ান সম উৎপাদন রেখাকে বলা হয় সম উৎপাদন রেখা। আমরা এই রেখা এই বিন্দুতে উৎপাদন করতে পারি, অথবা এই বিন্দুতে উৎপাদন করতে পারি, অথবা এই বিন্দুতে উৎপাদন করতে পারি। এই রেখা যে কোনো বিন্দুতে আমরা উৎপাদন করি না কেন, একই ফলাফল আমরা পাবো, একই ফলাফল। যদি আমরা এই বিন্দুতে উৎপাদন করি তাহলে আমরা 100 পিস, যদি কোনো প্যান্ট 100 পিস প্যান্ট পাবো। ভূমি অক্ষে আর লম্ব অক্ষ হচ্ছে ক্যাপিটাল। আমরা লেবার এবং ক্যাপিটাল দুইটা ব্যবহার করে এই বিন্দুতে 100 পিস শার্ট উৎপাদন করলাম। কত পিস শার্ট? 100 পিস শার্ট। তাহলে আমরা কি পেলাম? এই পরিমাণ লেবার, এই পরিমাণ ক্যাপিটাল ব্যবহার করে আমরা 100 পিস প্যান্ট পাইলাম, যাকে এই বিন্দু দ্বারা নির্দেশ করা হবে। ঠিক একইভাবে বি বিন্দুতে এই পরিমাণ লেবার এবং এই পরিমাণ ক্যাপিটাল ব্যবহার করে আমরা ঠিক একই, অর্থাৎ 100 পিস শার্ট পেলাম, 100 পিস শার্ট পেলাম। এইভাবে আমরা সি বিন্দুতে এই পরিমাণ লেবার এবং এই পরিমাণ ক্যাপিটাল ব্যবহার করে আমরা সমপরিমাণ 100 পিস প্যান্ট ব্যবহার 100 পিস প্যান্ট আমরা পাইলাম। অর্থাৎ এই বিন্দুতে এবং সি বিন্দুতে, এ বি সি বিন্দুতে একই পরিমাণ, অর্থাৎ 100 পিস প্যান্ট আমরা পাইলাম। আমরা প্রশ্ন হচ্ছে এখন, এটা আইসোকোয়ান কার্ভ, এই রেখার কোন বিন্দুতে আমরা উৎপাদন করব? বলো, আমরা কি উপরে উৎপাদন করব নাকি নিচে উৎপাদন করব? এই প্রশ্নটা অনেক সময় তোমাদেরকে বলা হয় বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে, অথবা বুঝতে গিয়ে অনেকে সমস্যা হয়। আমরা আগে বলছি যে আইসোকোয়ান কার্ভটা কি। বলো, যে রেখা বিভিন্ন বিন্দুতে শ্রম এবং মূলধন নিয়োগ করে যদি একই রকম সকল বিন্দুতে উৎপাদন সমান নির্দেশ করে, উৎপাদন সমান নির্দেশ করে, সেই রেখাকে বলা হয় আইসোকোয়ান। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি এই বিন্দুতে কোন বিন্দুতে আমরা উৎপাদন করব? যেহেতু সকল বিন্দুতে উৎপাদন সমান, তাহলে এখানে উৎপাদন করা যে কথা, এখানেও একই কথা, এখানে একই কথা, অর্থাৎ আমরা যে কোনো বিন্দুতে উৎপাদন করতে পারবো। উত্তর হচ্ছে কি, আমরা যে কোনো বিন্দুতে উৎপাদন করতে পারবো। ঠিক, আমরা এটাকে একটা সূচি দিয়ে আমরা তোমাদেরকে আলোচনা করতে পারি। দেখো, সূচির সাহায্যে আমরা দেখাবো, এই শিক্ষার্থী তোমরা দেখো, সূচি হচ্ছে যেমন আমাদের সংমিশ্রণ এ বি সি ডি। এখানে আমাদের শ্রমকে আমরা লেবার বলে থাকি, সেটা হচ্ছে 1 একক, 2 একক, 3 একক, 4 একক। মূলধনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সেখানে আমরা পেলাম 7 একক, 4 একক, 2 একক, 1 একক। ধরো এখানে আমরা কি পেলাম? উৎপাদন কি পরিমাণ করছি? আমরা আগে বলছি 100 পিস প্যান্ট, 100 100 100। ঠিক সেম আমরা এখন এটাকে চিত্র দিয়ে প্রকাশ করি। দেখো শিক্ষার্থী, তোমরা দেখো এদিকে আমরা কত 7 পর্যন্ত নিব, সর্বোচ্চ 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এদিকে হচ্ছে আমাদের লেবার, এদিকে হচ্ছে ক্যাপিটাল। ভূমি অক্ষে
লেবার লম্বকে ক্যাপিটাল। আমরা একের জন্য কত পাবো এখন 7, এদিকে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, একের জন্য আমরা কত পাবো 7, তাহলে আমাদের হবে এটা হবে এই জায়গা। 2 এর জন্য লেবার 2 হলে মূলধন হবে 4, 2 এর জন্য আমরা কত পাবো 4, 3 এর জন্য পাবো 2, 4 এর জন্য পাবো 1, তাহলে আমরা কি বলবো এখন এখানে একের জন্য পাবো 7, এটাকে আমরা এ বিন্দু দ্বারা নির্দেশ করছি, এটাকে বি বিন্দু, এটাকে সি বিন্দু, এটাকে ডি বিন্দু দ্বারা। এখন আমরা এ বি সি ডি যোগ করে যে রেখাটা পাবো এটাকে আমরা বলি আইসোকোয়ান। আমরা দেখতে পাচ্ছ ঠিক এই বিন্দুতে যে সংমিশ্রণ দেখতে পাচ্ছি আমরা, ঠিক এখানেও এই বিন্দুতে যেভাবে আমরা 120-60 উৎপাদন করতে পারবো 60 প্যান্ট, এই পরিমাণ লেবার এবং এই পরিমাণ মূলধন নিয়োগ করে আমরা 120-60 ফ্যান আমরা তৈরি করতে পারবো। একইভাবে বি বিন্দুতে 2 শ্রমের পরিমাণ 2, মূলধন 4, এটাও একই পরিমাণ আমরা 100 পিস ফ্যান পাচ্ছি। ঠিক সি বিন্দুতে একইভাবে 100 পিস ফ্যান পাচ্ছি, ডি বিন্দুতে একইভাবে আমরা 100 পিস ফ্যান পাচ্ছি। তাহলে আইসোকোয়ান বলতে আমরা কি বুঝি, যেই রেখার প্রত্যেকটা বিন্দু যে বিন্দুগুলোতে আমরা শ্রমিক এবং মূলধন ব্যবহার করে সকল বিন্দুতে উৎপাদন সমান নির্দেশ করে তাকে সম উৎপাদন রেখা বলে। আশা রাখি তোমরা বুঝতে পারছো। আমরা এরপর চলে যাব দুষ্প্রাপ্যতা নির্বাচন। দুষ্প্রাপ্যতা নির্বাচন সম্পর্কে আমরা আলোচনা করব। দুষ্প্রাপ্যতা কি, যেটাকে ইংরেজিতে বলা হয় স্কারসিটি। দুষ্প্রাপ্যতা ইংরেজিতে স্কারসিটি, নির্বাচন হচ্ছে চয়েস। সম্পদের স্বল্পতাকে বলা হয় স্বল্পতাকে বলা হয় স্কারসিটি, আর চয়েস হচ্ছে নির্বাচন। কোন নির্বাচন? আমরা চয়েস করি। যেমন আমাদের অর্থনৈতিক অবস্থা আমরা দুর্বল না, আমরা সম্পদ সীমিত। তোমাদেরকে একটি উদাহরণ দিয়ে বোঝাবো যে স্কারসিটি তোমরা জানতে পারছো, সম্পদের স্বল্পতা, চয়েস হচ্ছে নির্বাচন। যেমন আমার টাকা অনেক কম, এই মুহূর্তে আমার ঘড়ির দরকার, ঘড়ি, কলমেরও দরকার। আমার পকেটে আছে 10 টাকা, এইটাই আমার সম্পদ। এখন বলো আমার একসাথে, যেহেতু আমাদের সম্পদ সীমিত, একসাথে কি আমি 2টা অভাব পূরণ করতে পারবো? কখনো পারবো না। যে জিনিসটা আমার আগে দরকার, খুবই গুরুত্বপূর্ণ, সেই জিনিসটাকে আমার দক্ষতার সহিত আমি কি করব? ব্যবহার করব। এখন আমার ঘড়ি এবং কলম দরকার, কোনটা নিব আমি আগে বলো? নিশ্চয় তোমরা বলবা কেউ ঘড়ি না, যেহেতু 10 টাকা দিয়ে ঘড়ি পাওয়া যায় না। আবার যারা বলবে কলম, অবশ্যই যে স্যার আমার এখন কলমের প্রয়োজন, আমি কলম ছাড়া লিখতে পারবো না, আমার ঘড়ির 2 দিন পরে বা 10 দিন পরে হলে অসুবিধা নেই, আমার এখন ইমার্জেন্সি যেটা দরকার সেটা হচ্ছে কি, আমার গুরুত্বপূর্ণ হচ্ছে আমার কলম, আমি আগে কলম। এটাই হচ্ছে চয়েস। যেমন এবার যারা কলেজে ভর্তি হবে, কিসে ভর্তি হবে? কলেজে। তারা এখন কোন কলেজে ভর্তি হবে তারা আগে চুজ করবে, চয়েসটা তার নির্বাচন করবে। এই চয়েস নির্বাচন করলে পরবর্তীতে সে কি করবে? ওইটাতে ভুল করলে সব কিছুই ভুল। সেই জন্য নির্বাচনে আসে, সহজে আসে, আমরা দেখবো যে কোন জিনিসটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে করো এবার সামনে আমাদের ঈদুল আজহা, আমাদের বাবা আমাদেরকে 10,000 টাকা দিচ্ছে কি করার জন্য? কেনাকাটা করার জন্য। কি কিনবো আমরা? নতুন সবকিছু কিনবো। এমন কিছু আমরা চয়েস করলাম বাজারে গিয়ে, যেগুলোর মূল্য আসলো 30,000 টাকা। এখন কি আমরা নিতে পারবো? পারবো না। আমাদের সম্পদ 10,000, 10,000-এর মধ্যে আমাকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমাকে নিতে হবে, এবং যেটা দক্ষতার সহিত আমার ব্যবহার হবে, এবং যেটা হবে খুব টেকসই। আমরা বুঝতে পারছি যে কি বুঝি, নির্বাচন হতে হলে আমাদের কি করতে হবে? সম্পদের দক্ষতা গুরুত্বপূর্ণ, আগে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা আগে দেখতে হবে, অভাবের গুরুত্ব দেখতে হবে, এরপরে সম্পদের
দক্ষ ব্যবহার করতে হবে। আমরা কি বলছি যে নির্বাচনের ব্যাপারে কি বলছি আমরা, যে প্রথম হচ্ছে আমাদের যে অভাবের গুরুত্ব জানতে হবে। কিসের গুরুত্ব? অভাবের গুরুত্ব। এরপর আমাদের দেখতে হবে যে দক্ষ সম্পদের ব্যবহার, সম্পদের দক্ষ ব্যবহার। এখন এই 6 যদি আমরা নিগেট করতে পারি তাহলে আমাদের আর সমস্যা হবে না, যেহেতু আমাদের সম্পদ সীমিত। এই সম্পদ সীমিত থাকার কারণে আমরা একসাথে সকল অভাবকে পূরণ করতে পারবো না। আমরা আস্তে আস্তে পূরণ করতে পারবো, অর্থাৎ একটা পূরণ করার পর আরেকটাতে যাব। এইভাবে একসাথে পূরণ করতে আমরা পারবো না, বিধায় আমাদের নির্বাচন চয়েস খুবই গুরুত্বপূর্ণ। আমরা শেষ পর্যায়ে চলে আসছি আলোচনা। আমাদের শেষ পর্যায়ে হচ্ছে সুযোগ ব্যয় কি। শিক্ষার্থী, তোমরা সুযোগ ব্যয় কি আমরা পিপিসি কার মধ্যে আমরা লক্ষ্য করছি। সুযোগ ব্যয় হচ্ছে আমাদের, মনে করো আমাদের 1 খণ্ড জমি আছে। কি আছে? 1 খণ্ড জমি আছে। এই জমিতে কি আমরা ধান লাগাবো নাকি পাট লাগাবো? এখন যদি আমরা পাট লাগাই তাহলে ধানের উৎপাদন ছেড়ে দিতে হবে, আর যদি আমরা পাট উৎপাদন করি তাহলে ধানের উৎপাদন ছেড়ে দিতে হবে। একসাথে দুইটা জিনিস উৎপাদন করা যাবে না। তাহলে সুযোগ ব্যয়টা কি? দুইটা দ্রব্যের মধ্যে একটি দ্রব্যের উৎপাদন বাড়াতে হলে অপর দ্রব্যের উৎপাদন ছেড়ে দিতে হবে। এই ছেড়ে দেওয়ার প্রবণতাই হলো সুযোগ ব্যয়। বলো, সুযোগ ব্যয় কি? সুযোগ ব্যয় দুটি দ্রব্যের মধ্যে একটির উৎপাদন বাড়াতে হলে অপরটির উৎপাদন ছেড়ে দিতে হবে। এই ছেড়ে দেওয়ার প্রবণতাকে বলা হয় সুযোগ ব্যয়। যেটাকে আমরা বলি অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। শিক্ষার্থী, আসার আগে তোমরা বুঝতে পারছো এই অপরচুনিটি কস্ট আমরা কিসের সাহায্যে, আমরা পিপিসি কার্ভের সাহায্যে আমরা আবারও ব্যাখ্যা করতেছি। তোমরা দেখতে পাচ্ছ সুযোগ ব্যয়টা কি? ইংরেজিতে বলা হয় অপরচুনিটি কস্ট। দুইটা দ্রব্যের মধ্যে একটির উৎপাদন বাড়াতে হলে অপরটির উৎপাদন ছেড়ে দিতে হবে। এই ছেড়ে দেওয়ার প্রবণতাকে বলা হয় সুযোগ ব্যয়। একটা জমিতে আমরা এই বছর ধান উৎপাদন করার পর আমরা বছর শেষে দেখলাম যে আমাদের এখানে 30,000 টাকা উৎপাদন হয়েছে, 30,000 টাকা ধান উৎপাদন হয়েছে। আবার পরের বছর আমরা পাট উৎপাদন করে দেখলাম যে আমাদের উৎপাদন হয়েছে মাত্র 20,000 টাকা। এখন বলো শিক্ষার্থী, তোমরাই বলো, এখন আমরা কি ধান উৎপাদন করবো নাকি পাট উৎপাদন করবো? অবশ্যই ধান উৎপাদন করবো। ঠিক একইভাবে তোমরা চেঞ্জ করে দেখবা যে পরের বছর যদি আমরা শুধু সবজি উৎপাদন করে যদি আমরা 50,000 টাকা পাই, তাহলে আমরা কি করব? সবজি উৎপাদনে করব। সুযোগ ব্যয় হচ্ছে এমন যে দুইটা দ্রব্যের মধ্যে একটা দ্রব্যের উৎপাদন বাড়াতে হলে অপর দ্রব্যের উৎপাদন ছেড়ে দিতে হবে, তবে দুইটা দ্রব্য একসাথে উৎপাদন করা যাবে না। তোমরা আবার আমি ব্যাখ্যা দিয়ে তোমাদের বুঝাচ্ছি পিপিসি কার্ভের মধ্যে। দেখো, এটা হচ্ছে পিপিসি কার্ভের সাহায্যে সুযোগ ব্যয় ব্যাখ্যা। এটা হচ্ছে লম্ব অক্ষে দিলাম এ বি পিপিসি কার্ভ। এখন আমরা যদি ধরো এই বিন্দুতে বিন্দু আমরা একসাথে করছি এ বি সি, এই বিন্দুতে যদি এতটুকু আমরা ধান এবং পাট এতটুকু যদি আমরা ধান উৎপাদন করি তাহলে পাট উৎপাদন করতে হবে আমাদের এতটুকু। তাহলে আমাদের কি করতে হবে? ছেড়ে দিতে হবে। যদি আমরা পাট উৎপাদন করি ধানের উৎপাদন আমাদের ছেড়ে দিতে হবে, ধান করা যাবে না। ঠিক এভাবে বি বিন্দুতে যদি আমরা পাট উৎপাদন করি এতটুকু, ধান উৎপাদন কি করতে হবে? এতটুকু ছেড়ে দিতে হবে। এই ছেড়ে দেওয়ার প্রবণতা হচ্ছে আমাদের সুযোগ ব্যয়। প্রিয় শিক্ষার্থী, আশা রাখি আমরা অনেক আলোচনা হয়েছে, তোমরা সবাই আলোচনা বুঝতে পারছো। এখন আমি আবারও তোমাদেরকে আলোচনার সুবিধার্থে বলবো যে পিপিসি কার্ভ কি।
ভালো শিক্ষার্থী, পিভিসি কার্ভটা হচ্ছে দুটি দ্রব্যের সংমিশ্রণ বিভিন্ন বিন্দুতে যে রেখার মাধ্যমে দেখানো হয় সেটা হচ্ছে পিভিসি কার্ভ। আমরা পিভিসি কার্ভ বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কি বলছি, যে পিভিসি কার্ভের রেখার মধ্যে যে কোনো বিন্দু দক্ষতা নির্দেশ করে, অর্থাৎ যে কোনো বিন্দুতে আমাদের উৎপাদন করি না কেন উৎপাদন হয় ম্যাক্সিমাইজ। আর পিভিসি কার্ভের ভিতরে যে কোনো বিন্দুতে, অর্থাৎ আমরা যে এই বিন্দু দেখাচ্ছি ওটা হবে অদক্ষ বিন্দু, আর পিভিসি কার্ভের বাইরে উৎপাদন করা যাবে না, সেটা হবে অর্জনযোগ্য অঞ্চল। আমরা সম উৎপাদন রেখাতে আমরা কি আলোচনা করছি, যে সম উৎপাদন রেখার যে কোনো বিন্দুতে উৎপাদন কি হবে, সমান হবে। দুষ্প্রাপ্যতা সম্পদের স্বল্পতাকে বলা হয় দুষ্প্রাপ্যতা। আর সয়েজটা কি, সয়েজ আমরা বলছি যে গুরুত্ব সহকারে আমাদের সম্পদ সীমিত, এই সীমিত সম্পদ যেহেতু অভাব অসীম, অভাবকে একসাথে পূরণ করা যাবে না, একটা অভাব পূরণ করতে হলে আরেকটা এসে পড়ে, সেজন্য যেটা গুরুত্বপূর্ণ অভাব সেটা আগে পূরণ করতে হবে, এটাই নির্বাচন পদ্ধতিতে করা হয়। সুযোগ ব্যয় কি, সুযোগ ব্যয় হচ্ছে দুইটা দ্রব্যের মধ্যে একটা দ্রব্যের উৎপাদন বাড়াতে হলে অপর দ্রব্যটির উৎপাদন ছেড়ে দিতে হবে, এই ছেড়ে দেওয়ার প্রবণতা হচ্ছে সুযোগ ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে শুনছ। আমরা ঈদের পরে আবারও আমরা লাইভ প্রোগ্রামে যাব। আমরা প্রথম অধ্যায়ে মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান নিয়ে আরো আলোচনা করব। ওই আলোচনা আসবে আমাদের সার্চ সিমুলেশন। মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান করতে গিয়ে তিনটি ব্যাখ্যা দিয়েছেন। কি উৎপাদন করা হবে একটা সমাজে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, এগুলো আলোচনা করব। তোমরা এর আগে এগুলো শিখে দিবে। আর প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা ভালো থাকো, সবাই ঈদে আনন্দ করো এবং তোমরা সামাজিকতা বজায় রেখে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।